শালা, তোর মুখ এত চলে কেন রে? এখন এত কথা না বলে দরজা খোলার কথা ভাব। নয়তো এই মাঝরাতে জমিদার বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকার অপরাধে এলাকার লোকজন এসে এমন কেলানি কেলাবে যে ভবিষ্যতে আর বাপ ডাক শুনতেও পাবি না। মিহিরের কথায় অন্তু কিছু বলবে এর আগেই আবির বলে উঠল। আচ্ছা বাবু তো, যদি এলাকার কেউ আমাদের এখানে দেখে ফেলে আর বাঁশ ঝাড়ু নিয়ে তেড়ে আসে তখন? সবাই একসাথে আবিরের দিকে তাকালো। আবির বোকা বোকা হেসে বলল, না মানে দেখলে না, জমিদার বাড়ির সবাইকে এই গ্রামের মানুষ কত ভালোবাসে। এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। এমন তো হতেই পারে, তাই না? সবাই যদি তেড়ে আসে না, এক দফা মার খাবো সবাই। আগে কেলাবে, তারপর আমাদের কথা শুনবে, বুঝলে? আগে কেলানি চলবে, তারপর কথা। আবার মেরে চ্যাং দোলা করে ঝুলিয়েও রাখতে পারে। না ভাই, আমি কেলানি খেতে পারবো না, আর না চ্যাং দোলা হয়ে ঝুলে থাকতে চাই। তোমরা কিছু করো, ভয় করছে আমার। এখনো প্রেম বা বিয়ে কিছুই করিনি ভাই। আমি আমার বাচ্চাদের বাবা হারাও করতে চাই না। আবিরের কথায় সবাই কিছুক্ষণ থম মেরে থাকলেও কেউ আর বেশিক্ষণ হাসি চেপে রাখতে পারল না। হঠাৎ করে দমফাটা হাসিতে ভরে উঠল চারদিক। প্রেম ততক্ষণ দেয়ালে পিঠ ঠেকিয়ে দোতলার একটা জানালার দিকে তাকিয়ে আছে। জানালাটা খোলা, রাতের কালো অন্ধকারও সেখান থেকে এক ফালি হলদেটে আলোর রেখা দেখা যাচ্ছে। সবার হাসির মাঝেই শেরহান তখন হাসতে হাসতে বলে উঠল, আরে তোরা এত চিন্তা করিস কেন? খামোকা, আমি আছি তো নাকি? তোরা আমার সাথে আসিস, ভুলে গেলি নাকি? তোদের কি মনে হয় আমি থাকা অবস্থায় আমার বন্ধুদের গায়ে কেউ হাত তুলবে? আর তার থেকে বড় কথা, তোরা চুরি করতে আসিস নাকি? তোরা আমাদের অতিথি, তোদের কেউ কেলাবে না, বরং আপ্যায়ন করবে। এত চাপ নিস না, দাঁড়া, আমি দরজা খুলে ব্যবস্থা করি। কথা শেষ হতেই শেরহান আশেপাশে তাকিয়ে একটা ছোট্ট ইটের টুকরো কুড়িয়ে নিল। তারপর সেটাকে ঢিল মেরে জানালায় ছুঁড়ে মারল। একবার নয়, দুইবার। দ্বিতীয় ঢিলটা জানালায় লাগার সাথে সাথেই দুইটা মাথা একসাথে বেরিয়ে এলো। তার আর কেউ নয়, হিয়া আর নূর। দুজনেই নিচে উকি দিল। আর কাক ভেজায় শেরহান আর রায়হানকে দেখে দুজন একে অপরের দিকে তাকিয়ে কপাল চাপড়ালো। সেটা দেখে শেরহান আর রায়হান হেসে ফেলল। হিয়া হাত তুলে ইশারায় বোঝালো। দাঁড়াও, আসছি। শেরহান আর রায়হান তখন আলোতে এসে দাঁড়িয়েছিল। বাকি সবাই দরজার কাছেই ছিল, চুপচাপ ওদের কাণ্ড দেখছিল। তাই হিয়া আর নুরো শুধু ওদের দুজনকেই দেখলো, বাকি চারজনকে দেখেনি। দেখলে হয়তো বুঝতো ওই দুই জোড়া চোখ দুই রমণীর সেই আবছা মুখের পানে কিভাবে চাতক পাখির মতো তাকিয়েছিল। শেরহান সবার কাছে এসে বলল। ফিকর নট, দরজা এখনই খুললো বলে। আবির হেসে জিজ্ঞেস করল, তোমরা কি এমন আগেও করেছো নাকি? না মানে, দেখে তো তাই মনে হলো এই কাজ আগেও করেছো। শেরহান মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি আর রায়হান যদি দেরি করে বাড়ি ফিরি, ওদের দরজা খোলে। আমরা না ফেরা পর্যন্ত আমাদের ফুলে ঘুমায় না, যেন আমাদের রাত করে বাড়ি ফিরেই বকা না খেতে হয়। আর আর ওদের বলছি, দুইটা ডিল মারলে বুঝবি আমরা এসেছি। সবাই আবার হেসে উঠল। ঠিক তখনই খট করে দরজাটা খুলে গেল। দৃশ্যমান হলো দুই তরুণী, হিয়া আর নূর। ওড়না দিয়ে ভালো করে শরীর ও মাথা ঢাকা। হলদে আলোয় ছোঁয়ায় ওদের মুখ দুটি কতটা মায়াবী লাগছে, অগ্নিশিখান্ডায় জ্বলছে যেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে হিয়া হেসে বলল। পরের বার আর বাঁচাবো না, বলে দিলাম। নূর হাসি মুখে বলল, এ কি, তোমরা দুজন ভিজলে কি করে? এতটুকু বলেই থেমে গেল। নূর এতক্ষণ শেরহান আর রায়হানকেই দেখছিল। ওদের পেছনে দাঁড়িয়ে থাকা মিহির, প্রেম, অন্তু আর আবিরকে এখন স্পষ্ট দেখতে পেয়ে চুপ করে গেল। হিয়াও এতক্ষণে ওদের দেখেছে, তাই সে আর কিছু বলেনি। দুই প্রেমিকের চোখে মুগ্ধতা আর দুই তরুণীর চোখে মুখে নিঃশব্দ লজ্জা, আগের কিছু কথা স্মরণ হওয়ায় হয়তো। হিয়া আর নূর একটু সরে দাঁড়ালো, পরপরই যেতে যেতে একসাথে আদেশের মতো বলল। ভেজা গায়ে বেশিক্ষণ থেকো না, কাপড় পাল্টে নাও। হিয়া একটু থেমে বলল। খাবার দিতে বলেছে, তোমরা যাও। শেহরান আর রায়হান সবাইকে নিয়ে ভেতরে চলে গেল। হঠাৎ ফিরে এসে শেহরান বলল। কাউকে রাখতে হবে না, তোরা দুজন খাবারগুলো বের করে দে, আমি আর রায়হান বাকিটা দেখে নেব। আমার জানতে পারলে কুরুক্ষেত্র বাঁধবে। আর বাড়ির মেহমানদের এখনও খেতে দেয়নি বলে
শুলেও চড়াতে পারে। এখনো বিয়ে করিনি, না হওয়া বউকে বিধবা করতে চাই না যা। হিয়া আর নূর হাসতে হাসতে মাথা নেড়ে নিজেদের কাজে লেগে গেল। কিছুক্ষণের মধ্যেই সবাই ভেজা কাপড় পাল্টে একদম পরিপাটি হয়ে চলে আসে। শেহরান সবাইকে বসতে বলে এগিয়ে যায় রান্নাঘরের দিকে। পেছন পেছন রায়হানও যায়। হিয়া তরকারি গরম করছে চুলার ধারে বসে, আর নূর বসে শসা টমেটো কাটছে। শেহরান এসে হিয়াকে চুলার কাছ থেকে তুলে দিয়ে বলে, চুলা পাশে বসতে হবে না, মুখ জ্বলবে। তুই যা, বাটিতে সব বেড়ে দে। হিয়া হাসি মুখে উত্তর দেয়, ভাইজান, আমি কি এখনো ছোট যে এগুলো পারবো না? তুমি খামোখাই ভয় পাও। কিছু হবে না আমার, তুমি যাও, আমি সব প্রস্তুত করে তোমায় ডাকবো। শেহরান এক ধমক দেয়, আমার থেকে বেশি জানিস তুই? বেশি বড় হয়ে গেছিস তাই না? একদম থাপড়ে চাপা দাঁত ফেলে দেবো। যা বললাম চুপচাপ কর। হিয়া মাথা নেড়ে চলে যায় ভাইয়ের আদেশ পালনে। না হলে এখন আরেক গাদা বকা খেতে হবে। হিয়া চলে যেতেই শেহরান হাসে। ওদিকে আবার নূরকে বটির কাছে দেখে ধমক দিয়ে বলে, এই, তুই আবার বটি নিয়ে বসছিস? ওঠ এখান থেকে, যা ইয়াকে সাহায্য কর। বটি নিয়ে বসে আছিস, হাত কেটে গেলে তখন কি হবে? হ্যাঁ, যা ওঠ। খবরদার তোদের যেন বটির আশেপাশে না দেখি। নূর হেসে বলে, আরে ভাইজান, তুমি চিন্তা করো না, আমি পারবো। শেহরান চোখ রাঙিয়ে বলে, এত কথা বলিস কেন? আমি জানি তুই পারবি, তাও তোর করতে হবে না। আর তোদের দুইটাকে যেন আমি চুলা বা বটির কাছে না দেখি। কাজ করতে মন চাইলে অন্য কাজ করবি। চুলা আর বটির দাঁড়ে কাছে দুটোকে একসাথে দেখলেও থাপড়ে বয়রা বানিয়ে ফেলবো। নূর মুখটা প্যাঁচার মতো করে উঠে চলে গেল হিয়ার কাছে। রায়হান হেসে গিয়ে বসে ওগুলো কাটতে। বসে 32 পাটি বের করে বলে, তোদের এখন কোনো কাজ কাম করতে হবে না। বিয়ের পর তো মানুষের বাড়িতে গিয়ে হাঁড়ি পাতিল মাজবি, কাপড় ডুবাবি। যেহেতু বিয়ের পর সবসময় এগুলো করবি, তাই এখন আরাম কর, এগুলো করতে হবে না। শেহরান মিটিমিটি হাসে, কারণ সে জানে রায়হান এগুলো মজা করে বলছে। যেখানে নিজের বাড়িতেই বোনদের কাজ করতে দেয় না, সেখানে শ্বশুর বাড়িতে দেবে কখনোই না। দেখে শুনেই বোনদের বিয়ে দেবে, যেখানে বোন দুটিও রাজরানীর মতো থাকবে। রায়হান শেহরান যখন এসব ভাবতে ব্যস্ত, তখন হিয়া দাঁত বের করে হেসে বলে, এ তো দেখি ভূতের মুখে রামরাম। যারা কিনা নিজের কাপড় ধুতে না বলে হাতের চামড়া উঠে যাবে, হাত জ্বালা করবে, তারা নাকি আমাদের এমন বাড়িতে বিয়ে দিবে যেখানে আমাদের বাড়ির বউ না বন্দি দাসীর মতো আপ্যায়ন করবে। হাসালে গো ভাইজান, হাসালে। ওদিকে নূর টিপ্পনি কেটে বলে, আরে সই, বুঝলি না আসল কাহিনী? হিয়া তালে তাল দিয়ে বলে, না রে সই, বুঝলাম না। নূর একবার শেহরান রায়হানের দিকে তাকিয়ে নিয়ে বলে, ভাইজানরা এসব কাজ করেছে আমাদের কষ্ট হবে বলে নয়। হিয়া অবাক হওয়ার ভান ধরে বলে, কি বলিস সই, তবে কেন করে? নূর মুখটা গম্ভীর করে শেহরানের মতো বলে, এসব কাজ করেছে কারণ একটাই, তারা বোঝাতে চায় তারা এখন বড় হয়েছে, রান্না করা, কাপড় ধোয়া, খেয়াল রাখা এসব শিখে গেছে। এখন আব্বাজান আর চাচাজানের উচিত তাদের বিয়ে করিয়ে লাল টুকটুকে দুটো বউ এনে দেওয়া। এখন বুঝলি? হিয়া মাথা নেড়ে সায় দিয়ে বলে, ও বুঝলাম বুঝলাম, এই জন্যেই তো বলি ভাইজান আমার হঠাৎ করেই না হওয়া বউয়ের কেন এত চিন্তা করে। আসল কাহিনী তবে এই। ঠিক আছে ঠিক আছে, তবে কালকেই চাচা জানার আব্বাজানকে বলবো ঘরে বউ আনার কথা। নূর মাথা ঝাঁকিয়ে বলে। একদম একদম। ওদিকে দুজনের কথা শুনে শেহরান আর রায়হান হতবাক। একবার হিয়া তো একবার নূরকে দেখছে। কোন কথাকে কোথায় নিয়ে গেল। ওদের সঙ্গে দুষ্টুমি করতে গিয়ে নিজেদেরই কিনা দুষ্টুমির শিকার হতে হলো। অবশ্য বুঝতেও পারছে না এটা দুষ্টুমি নাকি সত্যি। সত্যি যদি আব্বাজান আর চাচা জানকে গিয়ে বলে দেয়, এই দুটো যে বিচ্ছু বললেও দিতে পারে। শেষে না বাবা চাচার সামনে লজ্জায় মাথা কাটা যায়। রায়হান আর শেহরান একে অন্যের দিকে তাকালো, তারপর সাথে সাথে হিয়া আর নূরের দিকে ফিরল আর খুব মিষ্টি করে ডেকে ওঠে, হিয়া পাখি, নূর পাখি। হিয়া নূর ভাইদের এমন কেবলা কেবলা চেহারা দেখে ভেতরে ভেতরে হেসে ফেটে পড়ছে। তবুও মুখটা স্বাভাবিক রেখেছে। হিয়া নূর একসাথে জবাব দিল, ছি ভাইজান। জি ভাইজান। শেহরান বোকা বোকা হেসে বলে, আমরা তো মজা করছি না পাখিরা?
রায়হানও সায় দিয়ে বলে, আমরা ভাই বোনেরা মজা করছিলাম, এই কথা যেন আবার বড়দের কানে না যায়, কেমন? হিয়া আর নূর দুজনের দিকে বাঁকা চোখে তাকালো। শেহরান আর রায়হান কাছুমাচু কষে। ওদের অবস্থা এখন এমন যে ছেড়েতে মা কেঁদে বাঁচি। দুজনের মুখ একদম চুপ, মুখে চিন্তার ছাপ। সবার কাছে সাহসী বাঘ হলেও বাপ চাচার সামনে তারা ভেজা বিড়াল, নেংটি ইঁদুর। ওদের এমন কাদো কাদো মুখ দেখে হিয়া আর নূর ফিক করে হেসে দিল। ধীরে ধীরে সেই হাসি বাড়তে লাগলো। হাসতে হাসতে দুজন একে অপরের উপর পড়ে যাচ্ছে। ওদিকে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে দুজনের তৃষ্ণার্ত দৃষ্টি তাদের প্রাণ খোলা হাসি দেখে নিজেদের অশান্ত মনকে শান্ত করতে ব্যস্ত। অমনোনিবিষে তাদের ঠোঁটেও হাসি। প্রেম দরজায় পিঠ ঠেকিয়ে তাকিয়ে আছে হিয়ার দিকে, যে হাসতে হাসতে নূরের দিকে ঢলে পড়ছে। সে দৃশ্য দেখে প্রেমের ঠোঁটে ক্ষীণ হাসি। আর মিহির, সে প্রেমের কাঁধে মাথা রেখে তাকিয়ে আছে নূরের মুখপানে। কত বছর পর আবার সেই প্রাণখোলা হাসি দেখছে, তাই ভাবছে সে। ওদিকে হাসতে হাসতে চোখে পানি এনে ফেলেছে দুজন। বোনদের হাসি দেখে শেহরান রায়হানও হাসে, এবং এভাবে তাদের ঘর জুড়ে এক শান্ত মিশ্রী হাসির সুর ভেসে বেড়াতে থাকে। যেন সমস্ত ক্লান্তি ও দুঃখ ভিজে যাওয়া কাপড়ের মতো খুলে ফেলেছে তারা। হিয়া আর নূর শেহরান আর রায়হানকে খোঁচা মেরে এটা সেটা বলছে আর কাজ করছে। শেহরান আর রায়হান মুখ ভোঁতা করে বোনদের দুষ্টুমি মাখা কথা শুনছে আর মনে মনে হাসে, কিন্তু ভুলেও ওদের সামনে হাসা যাবে না। আল্লাহ জানে হাসলে আবার কি থেকে কি ভেবে বুঝে বসে থাকে। পরে আবার দেখা যাবে সত্যি বাবা চাচাকে বলে দিল বিয়ের কথা। ওনারা যে মানুষ, মেয়েদের কথা তাদের কাছে সবার উপর। দেখা যাবে মেয়েদের কথা শুনে সত্যি সত্যি বগল দাবা করে বিয়ে করতেও নিয়ে গেল। না না, এই ঝুঁকি নেওয়া যাবে না। বন্ধুটিকে ভালো বিশ্বাসযোগ্য কারো হাতে তুলে না দেওয়া পর্যন্ত শেহরান বা রায়হান কেউই বিয়েতে রাজি নয়। রায়হান হাতের কাজ শেষ করে ফলের ঝুড়ি থেকে দুটো আপেল নিয়ে ধুয়ে দু বোনের হাতে দিয়ে বলল, অনেক কাজ আর আকাজ করেছেন, নিশ্চয়ই হাঁপিয়ে গেছেন। এবার এটা খান আর এনার্জির বাড়ান। হিয়া আর নূরও ততক্ষণে কাজ শেষ করে ফেলেছে। সব খাবার বাটিতে দিয়ে ঢাকনা লাগিয়ে রেখেছে। দুজনেই রায়হানের কথা মতো আপেল তুলে নেয় আর তাতে কামড় বসায়। শেহরান তরকারি গরম করে বাটিতে ঢেলে আবার সেই হাঁড়ি পাতিল বাসন একসাথে করে রেখে এসে বলল, দুজনে এবার গিয়ে চুপচাপ শুয়ে পড়ো। খবরদার, আমি যদি দেখি তোমরা দুজন মিলে না ঘুমিয়ে গল্প ডুবে গেছো, তাহলে একদম মেরে হাত পা ভেঙে বসিয়ে রাখবো। হিয়া হেসে বলল, শেষ কবে মেরেছো মনে আছে? ওহ দুঃখিত, আমার যতদিন মনে পড়ে তুমি আমাদের মেরেছো বলে তো মনেই পড়ছে না আমার। শেহরান চোখ পাকালো। নূর ফিক করে হেসে বলল, ওদের দূর ওই বলা পর্যন্তই। হিয়া মাথা নেড়ে সায় জানালো। রায়হান দুজনের মাথায় হালকা করে গাঁটটা মেরে বলল, নে, তোদের মনের ইচ্ছা পূরণ করে দিলাম। হিয়া আর নূর গোল গোল চোখ করে তাকায়, তারপর আচমকা ভ্যা ভ্যা করে কেঁদে ওঠে। রায়হান ব্যতিব্যস্ত হয়ে কাতর গলায় বলে, এই পাখিরা, ব্যথা পেয়েছিস? ভাইজান ইচ্ছে করে জোরে দেয়নি, আলতো করে শুধু ছুতে চেয়েছিলাম। এই পাখি বোনেরা আমার, ভাইজানকে বল বেশি ব্যথা পেয়েছিস? শেরান দৌড়ে এসে দুজনকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে পাখিরা? বেশি লেগেছে? কোথায় লেগেছে বল? ডাক্তার চাচাকে ডাকবো? বল না আমার পাখিদের কি বেশি কষ্ট হচ্ছে? এমন কত কথা বলতে বলতে দুজনের মাথায় হাত রাখে ফু দেয়, আবার হাত বুলায়, আবার ফু দেয়। রায়হান দৌড়ে গিয়ে মগে করে পানি আনে, হাত ভিজিয়ে হিয়া আর নূরের মাথায় ছোঁয়ায়, কণ্ঠে তার কাঁপুনি। আমার পাখিরা, আমার কলিজারা, বিশ্বাস কর ভাইজান ইচ্ছা করে ব্যথা দেয়নি। মাফ করে দে ফুলরা আমার, ভাইজান বুঝতে পারেনি তোরা এতটুকু ব্যথা পাবি। ভাইজানদের এমন ব্যস্ত হতে দেখে হিয়া আর নূর ঢোক গেলে শেহরান ওদের বসায়, নিজেও হাঁটু মুড়ে বসে দু বোনের গালে হাত রাখে কাঁপা কাঁপা গলায় বলে, আমার পাখিরা বল, পাখিরা বেশি ব্যথা পেয়েছিস? ব্যথা করছে? ভাইজানকে একদম লুকাবি না বল। হিয়া আর নূর এতক্ষণ কান্না ভুলে ভাইদের মুখের দিকে তাকিয়েছিল। তারা তো ব্যথা পায়নি, শুধু একটু দুষ্টুমি করেছিল। ভাইদের প্রতিক্রিয়া দেখতে চেয়েছিল, কিন্তু ভাইদের এমন পাগলের মতো করতে দেখে তারা যতটা না অনুতপ্ত, তার থেকেও বেশি কষ্ট পাচ্ছে। কান্নারা কেমন দলা পাকিয়ে আসতে চাইছে। ওরা জানে ভাইজানরা ওদের কতটা ভালোবাসে। একটু ঠান্ডা লাগলে, জ্বর এলে বাড়ি ঘর মাথায় তুলে ফেলে। সারা রাত জেগে জলপটি দেয়, একটু পরপর কিছু না কিছু নিয়ে আসে আর বলে
ভাত তো খাসনি, এটা খেলে ভালো লাগবে, খা। কিছু খাবি, নিয়ে আসবো। কিছু চাই, ঘুরতে যাবি, এমন করে পাগলামি করে। এখন সেই ভাইদের জন্যই তারা ব্যথা পেয়েছে। এটা কেমন করে মেনে নেবে তারা? হঠাৎ করে শেহরান আর রায়হানকে একসাথে জড়িয়ে ধরে দুজন। শেহরান আর রায়হানও আঁকড়ে ধরে বোনদের। ভাইদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে হিয়া আর নূর। ওদের কান্না দেখে শেহরানের রায়হানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তাদের বোনরা তো দুর্বল নয়, এটা তাদের চেয়ে ভালো আর কে জানে। অল্পতেই কান্না করা, ন্যাকামি করা ওদের স্বভাব নয়। শেহরান রায়হান বোনদের শক্ত করে জড়িয়ে ধরে কিছু বলবে, তার আগে হিয়া কান্না করতে করতেই বলে। ভাইজান তুমি শান্ত হও, কিছু হয়নি আমাদের। নূরও কাঁদতে কাঁদতে বলে। সত্যি বলছি ভাইজান, কিছু হয়নি। আমরা তো শুধু তোমাদের সঙ্গে একটু দুষ্টুমি করতে চেয়েছিলাম, আর কিছু না। হিয়া নূর বারবার ক্ষমা চাইছে। আসল কথা জানতে পেরে শেষমেশ শেহরান রায়হান শান্ত হয়। দুজনকে আরো শক্ত করে বুকে টেনে ধরে শেহরান বলে, আর এমন মজা করবি না আমার ফুল, আমার পাখিরা। ভাইজান পাগল হয়ে যাবে কলিজা। হিয়া আর নূর একসাথে বলে, আর কখনো এমন করবো না ভাইজান, কথা দিচ্ছি। আর কখনো এমন করব না ভাইজান, কথা দিচ্ছি। রায়হান ধরা গলায় বলে, আর একটু হলেই জানটাই বেরিয়ে যাচ্ছিল। যেই ফুলদের এত ভালোবাসি, সব বিপদ আপদ থেকে আগলে রাখি, শরীরে একটা ফুলের টোকা পড়তে দেই না, আর তারা কিনা আমার জন্য ব্যথা পেল। এটা ভাবতেই নিজেরে শেষ করে দিতে ইচ্ছে হচ্ছিল। হিয়ানুর এখনো ক্ষমা চেয়েই যাচ্ছে। দূর থেকে প্রেম আর মিহির চুপচাপ তাকিয়ে থাকে। ওরাও ভয় পেয়ে গিয়েছিল। ভাই বোনদের এমন দৃশ্য দেখে হাসছিল। রায়হানের গাঁটটা মারা দেখে বুঝেছিল জোরে লাগেনি, কিন্তু হিয়ানুরের কান্না শুনে গলাটা শুকিয়ে গিয়েছিল ওদেরও। এদিকে কান্নার শব্দে এবার আবির আর অন্তু এসে দরজার পাশে দাঁড়ায়। ভেতরে উকি দিয়ে দেখে শেহরান, রায়হান, হিয়া আর নূর সবাই একে অপরকে জড়িয়ে ধরে আছে। প্রেম আর মিহিরের মুখ গম্ভীর। অন্তু আর আবির একে অপরের দিকে তাকিয়ে মৃদু হেসে ফেলে। তারপর আবির ও অন্তু প্রেম আর মিহিরকে নিয়ে বেরিয়ে যায়। হিয়া নাক টেনে বলে, এখন যাও, তোমাদের মেহমানরা অপেক্ষা করছে। নূরও নাক টেনে বলে। খাবার কিন্তু ঠান্ডা হয়ে যাবে। শেহরান উঠে দাঁড়ায়। রায়হান দুজনের মাথায় চুমু খায়। শেহরান হাতে খাবারের বাটি তুলে নিতে নিতে বলে, ওপরে যা, গিয়ে সোজা শুয়ে পড়বে দুজন। আর কান্নাকাটি করবি না। এমনি তোদের দুজনের নাকের পানিতে আমার শার্ট ভিজিয়ে দিলি। কাল এগুলো তোদের দুটোকে দিয়ে ধোয়াবো। কান্নার ভেতরেই হিয়া নূর হেসে ফেলে। শেহরান আর রায়হান খাবার নিয়ে টেবিলে রাখে। হিয়া নূর দুটো পানির জগ ভরে দেয়, রায়হান নিয়ে যায়। ওরা চলে যেতে হিয়া নূর রান্নাঘর থেকে বের হয়ে দোতলার দিকে উঠতে থাকে। ওদের দেখে আবির ডেকে বলে ওঠে, এই হিয়া, নূর, তোমরা খেয়েছো? হিয়া নূর পেছনে ফিরে না তাকিয়ে মাথা নাড়ে উত্তর দেয়। শেহরান সবার থালায় খাবার দিতে দিতে বলে, ওদের রাখিস না, এখন গিয়ে ঘুমাক, অনেক রাত হয়েছে, আর ডাকলেও আসবে না। আবির মাথা নাড়ে সম্মতি জানায়। হিয়া আর নূর উপরে চলে যায়। প্রেম আর মিহির এতক্ষণ ওদের যাওয়ার দিকেই তাকিয়েছিল। যতক্ষণ দেখা যায় তাকিয়েই রইল। তারপর সবাই মনোযোগ দেয় খাওয়ায়। খাওয়া শেষ হতেই সবাই চলে গেল ঘরে। শেহরা তাদের আলাদা আলাদা করে ঘরে থাকতে বলেছিল, কিন্তু কেউ রাজি হলো না। সবাই মিলেমিশে আজ একসাথে থাকতে চায় জানালো। অতপর আর কি, ঢালা বিছানা করে মেঝেতে কেউ আর বিছানায় শুইল না। সবাই একসাথে শুয়ে পড়ল ডালা বিছানায়। এটা সেটা গল্প করতে করতে একসময় ঘুমিয়েও গেল সবাই। রাত তখন অতিশয় গভীর, কয়টা বাজে বলা যাচ্ছে না। চারিদিকে শুধু কালো অন্ধকার, ঝিঝি পোকার ডাক। মাঝে মধ্যে শিয়ালগুলো চিৎকার করে তাদের অস্তিত্বের জানান দিচ্ছে। গাছের ডালে ভূত পেঁচাটা ডাকছে কেমন জানি। একটা গাছ ছমছমে পরিবেশ, এর মাঝে একটি শব্দ হচ্ছে যা এই সব কিছুকে চাপিয়ে মন মস্তিষ্ক বিক্ষিপ্ত করে তুলছে। একটি বিশ্রী রকমের বিকট শব্দ। শব্দটা খুব সম্ভবত ইট ভাঙা মেশিনের। সবাই হয়তো এই সময়ে গভীর ঘুমে তলিয়া আছে। না, সবাই ঘুমোয়নি। এই যে এক যুবক জেগে আছে, সে এক মনে নিষ্ঠার সঙ্গে তার কাজ করছে। সে তার কাজটা করছে এমন একদম নিখুঁতহীন। এই যে ইট ভাঙা মেশিনের যেই শব্দ হচ্ছে তা সে করছে। কতটা কাজ পাগল হলে এত রাত পর্যন্ত কাজ করে? তবে আশ্চর্যের বিষয় হলো সে ইট ভাঙছে না। সে ইট ভাঙার মেশিনে ইট না দিয়ে বরং মাংসের টুকরো ঢেলে ঢেলে দিচ্ছে মেশিনের ভিতর, তার পোষা প্রাণীকে খাওয়ানোর জন্য।
আজ হয়তো তার পোষা প্রাণীগুলো ভালো করে পেট পুড়ে খাবে। সেই খুশি কি এই যুবকের চোখে এত খুশির ঝলক, নাকি অন্য কিছু? আচ্ছা, এগুলো কিসের মাংস? গরু, খাসি নাকি অন্য কিছু? কিন্তু সে